গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত। শুরু করে দিচ্ছি অনলাইন ক্লাসরুম এডুকেশন অনলাইন। সঙ্গে রয়েছে আমাদের পড়ুয়া বন্ধুরা এবং একেবারে অনুষ্ঠানের শুরুতেই সমস্ত পড়ুয়া বন্ধুরা যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের প্রত্যেকে সুস্থতা কামনা করছি, চাইছি এবং আমাদের আশা অবশ্যই তোমরা নিজেদেরকে সুস্থ রাখবে, নিজেদেরকে সুস্থ রেখে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। আর মনে রাখতে হবে এই যে একটা প্যান্ডামিক সিচুয়েশনের সঙ্গে আমরা সবাই লড়ছি, সেখানে দাঁড়িয়ে তোমরা যে নিয়মিত বাড়িতে বসে প্রত্যেকটা সাবজেক্টেরই অসাধারণ ক্লাস পেয়ে যাচ্ছ, তার জন্য কিন্তু সেই সমস্ত শিক্ষকদের অজস্র ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, যে তারা এইভাবে এগিয়ে এসে এরকম একটা সুন্দর অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে এতটা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন তোমাদের জন্য এবং সেই আলোচনা কিন্তু তোমরা তোমাদের বাড়িতে বসে পেয়ে যাচ্ছ। বিভিন্ন বিষয়ের মাস্টারমশাইরা আসছেন, বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা তারা আসছেন, তোমাদেরকে পড়াচ্ছেন প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। আর প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদের ডাউটগুলোকে ক্লিয়ার করে নেওয়ার সুযোগ পাচ্ছ। এই যে একটা অসাধারণ অনুষ্ঠান তোমাদের জন্য এতদিন ধরে আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি, সেটা কখনোই সম্ভব হতো না যদি না শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে জড়িত প্রত্যেকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমাদের পক্ষ থেকে কুর্নিশ, এবং তার পাশাপাশি আগেই বললাম তোমরা নিশ্চয়ই নিজেদেরকে সুস্থ রেখে পড়াশোনা চালিয়ে নিয়ে যাবে, এটা আমাদের আশা। আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব এবং ক্লাস 10-এর অঙ্ক পড়াতে তোমাদের জন্য আজকের অনলাইন ক্লাসরুমে হাজির রয়েছেন। আমরা পেয়ে গেছি স্যার সুদেব দত্তকে। অনেক স্বাগত আপনাকে স্যার অনুষ্ঠানে। নমস্কার, আমি সুদেব দত্ত। আমি 30 বছর ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। এবার আজকে আমি ক্লাস 10-এর পরিমিতি চ্যাপ্টারটা করাবো। কারণ কি অ্যাকচুয়ালি এবছর আইসিএসসি সিবিএসসি পরীক্ষা ক্যান্সেল হওয়াতেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এখন ক্লাস 10-এর পরীক্ষাটা নিচ্ছে। হ্যাঁ, এবং এবার পরিমিতির উপর বেশি জোর দিচ্ছে। আগে যেমন 3টের মধ্যে 2টো করতে হতো, তোমরা জানো, এখন তোমাদের 6টার মধ্যে 4টে অঙ্ক করতে হবে। ঠিক আছে, সে কারণের জন্য আমি পরিমিতি চ্যাপ্টারটার উপরে বেশি জোর দিচ্ছি, যাতে আমি আশা করব যে এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা ঠিকমতো পড়াশোনা করো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এবং অঙ্কের নম্বর পাওয়াটা খুবই সোজা যদি তোমরা একটু প্র্যাকটিসটাকে ঠিকমতো রাখো, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। ঠিক আছে, এবার ক্লাস 10-এর পরিমিতি চ্যাপ্টারের উপরে যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আয়তঘনক বা সমকোণী চৌপল, 2 নম্বর হচ্ছে ঘনক, 3 নম্বর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, 4 নম্বর হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, 5 নম্বর হচ্ছে গোলক এবং 6 নম্বর হচ্ছে অর্ধগোলক। এই কটা চ্যাপ্টারের উপরে তোমাদের পরীক্ষা হবে। ফার্স্টে আমি আয়তঘনকে যাচ্ছি। আয়তঘনকে তোমরা জানো 6টা তল হয় এবং দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা আলাদা হয়। কিন্তু ঘনকের আবার ঘনকের একই ব্যাপার, সেটারও 6টা তল হয়, কিন্তু প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু সমান হয়। এবার ধরো আমি যদি দৈর্ঘ্যটাকে ধরি, ধরো আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের, মানে ফর্মুলা, বিশেষ করে ফর্মুলা যদি তোমরা অ্যাপ্লাই করো, ফর্মুলা যদি তোমরা পারো, তবে দেখবে। স্যার আগে একটু মুছে নিন যেটা লেখা আছে, ওই পেনটা দিয়ে হবে। এক মিনিট স্যার। হ্যাঁ, জাস্ট আপনি যেভাবে আমরা ইরেজার চালাই ওইভাবে আপনি মুছে নিন, মুছে যাবে পেনটা দিয়ে। হ্যাঁ বাস। দেখো দৈর্ঘ্য যদি আমি এ ধরি, হ্যাঁ স্যার, পেনটা আবার সিলেক্ট করতে হবে। দৈর্ঘ্য যদি আমি এ ধরি, সিলেক্ট করতে হবে স্যার, পেনটা সিলেক্ট হয়নি। প্রস্থ যদি বি ধরি, উচ্চতা ধরি আমি যদি সি ধরি, তাহলে দেখো এর ঘনকের আয়তঘনকের আয়তন হচ্ছে কি এ ইন্টু বি ইন্টু সি, এত ঘন একক। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমি দৈর্ঘ্যকে এ ধরেছি, প্রস্থকে বি ধরেছি এবং উচ্চতাকে সি ধরেছি। আর 3 নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b² প্লাস c²। এই 3টে ফর্মুলার উপরে সব অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে আয়তঘনক বা সমকোণী চৌপল যাকে বলছি। এবার আমি যদি যাই, ধরো ঘনকে তোমরা জানো, মুছছো না তো, এটা এই পেন দিয়ে মুছবো তো? হ্যাঁ। আচ্ছা। এবার যদি আমরা ঘনকে যাই, ঘনকে আমরা জানি কি প্রতিটা দৈর্ঘ্য সমান হয়। তার মানে আমি যদি দৈর্ঘ্যটাকে আমি যদি এ ধরি, তাহলে ঠিক একই ব্যাপার। দেখো আয়তঘনকে সিলেক্ট করতে হবে। পেন সরি, হয়ে গেছে, এবার লিখো। আয়তঘনকের বাহু যদি আমি এ ধরি, তাহলে আয়তন কি হবে a³ সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a² এবং কর্ণের দৈর্ঘ্য কি √3 ইন্টু এ। কেন হচ্ছে দেখো, ওখানে যেমন এ বি সি করেছিলাম আমরা, এখানে তেমন 3টে দৈর্ঘ্য এ বলে এ ইন্টু এ,
আবার ঠিক একইভাবে দেখো ওখানে যেহেতু 6টা তল ছিল আমার 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ ধরেছিলাম। কেন দুটো ধরেছিলাম? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে এবি, দুটো তল। আবার প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে বিসি, দুটো তল। আবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হচ্ছে এসি, দুটো তল। এখানে কিন্তু সবকটা তল সমান বলে প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। যেহেতু 6টা তল সেহেতু 6 স্কোয়ার। ঠিক একইভাবে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে √3 স্কোয়ার। তার মানে এটাকে যদি রুটটাকে যদি বাইরে নিয়ে আসে তাহলে √3 ইন্টু এ। এটা গেল আমাদের আয়তঘনক এবং সমকোণী চৌপল। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি লম্ববৃত্তাকার চোঙ। চোঙের দেখো যদি ব্যাসার্ধ আর হয়, যদি চোঙের ব্যাসার্ধ আর হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে 1 নম্বর হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, যেখানে পাই ইকুয়াল টু 22/7। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এবার এই দুটো থেকে যদি আমি 2 পাই আর কমন নিই তাহলে কি থাকে দেখো এইচ প্লাস আর। কেন হচ্ছে দেখো 2 পাই আর এইচ কেন হচ্ছে? দেখো 2 পাই আর হচ্ছে নিচের পরিধিটা, উচ্চতা হচ্ছে এইচ, এই কারণের জন্য 2 পাই আর এইচ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কেন আমরা বলছি 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার? যেহেতু ওপরে একটা আছে পাই আর স্কোয়ার, নিচে একটা আছে পাই আর স্কোয়ার, তার মানে 2 পাই আর স্কোয়ার বাই প্লাস 2 পাই আর এইচ। এবার আমি দুটো থেকে যদি আমি 2 পাই আর কমন নিই তাহলে এইচ প্লাস আর, এটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আয়তন কী হবে? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার ইন্টু এইচ। কেন পাই আর স্কোয়ার ইন্টু এইচ? কারণ নিচের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, উচ্চতা হচ্ছে এইচ। তার মানে এখানে কি হচ্ছে তোমার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এখানে ঘন একক হবে, আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক হবে। ঠিক আছে, এটা হলো গেল আমার চোঙ। এবার আমি যাচ্ছি শঙ্কু। শঙ্কুর তোমরা জানো শঙ্কুর দুটো উচ্চতা হয়, একটা হচ্ছে তির্যক উচ্চতা। কেন শঙ্কুর দুটো উচ্চতা হয়? এই একটা যদি আমরা শঙ্কু ধরি, শঙ্কুর গঠনটাই তো সেরকম। শঙ্কুর গঠনটাই আলাদা। হ্যাঁ, এই কারণের জন্য শঙ্কুটা যদি আমরা এরকম ধরি তাহলে দেখো শঙ্কুর দেখো এই একটা উচ্চতা আর এই মাঝখানে একটা উচ্চতা। ঠিক আছে, এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্র তির্যক উচ্চতা যদি আমি এল ধরি, ব্যাসার্ধ যদি আর ধরি, উচ্চতা যদি এইচ ধরি, তাহলে 1 নম্বর হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কেন? কারণ এটা একটা সমকোণী সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো শঙ্কুর কি হচ্ছে? দেখো বক্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল, এবং শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কী হচ্ছে? দেখো পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। কেন পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল? দেখো নিচেরটা হচ্ছে আমার বৃত্ত, এই জন্য পাই আর স্কোয়ার, আর সাইডটা হচ্ছে আমার পাই আর এল। এবার এই দুটো থেকে যদি আমি পাই আর কমন নিই তাহলে হচ্ছে এল প্লাস আর। ঠিক আছে, পাই আর ইন্টু এল প্লাস আর, এটা হচ্ছে তোমার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর শঙ্কুর আয়তন কি হচ্ছে? আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার। কারণ একটা চোঙের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার শঙ্কু। ঠিক আছে, আর তোমার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এবার আমরা যাচ্ছি গোলক। গোলক এবং অর্ধগোলক। আমরা কি জানি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস, কারণ গোলকের একটা মাত্র তল হয়। ঠিক আছে, এই কারণের জন্য গোলকের ব্যাসার্ধটাকে যদি আমি আর ধরি তাহলে বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, গোলকের একটা মাত্র তল হয়, কিন্তু অর্ধগোলকের আবার দুটো তল হয়। একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল। নিচে সমতল আছে, একটা বক্রতল আছে। ঠিক আছে, এই কারণের জন্য অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 3 পাই আর স্কোয়ার। কিন্তু অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আবার 2 পাই আর স্কোয়ার, কারণ যেহেতু 4 পাই আর স্কোয়ার টোটাল গোলকটা। এবার অর্ধগোলক মানে আমাদের ওপরটা, ওপরটা যেখানে ওটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আর তোমার সমগ্র তল হচ্ছে ওপরটা 2 পাই আর স্কোয়ার, নিচেরটা পাই আর স্কোয়ার। তোমার টোটাল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব, কারণ গোলকের অর্ধেক হচ্ছে তোমার অর্ধগোলক। ঠিক আছে, আচ্ছা এবার আমি কিছু অঙ্কে আসছি যেগুলো একটু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এবং তোমরা দেখবে
পরিমিতিতে একটু বড় বড় নাম্বার আসে এবং অনেকেই ধরো এই নাম্বারে কাটাকাটি করতে গিয়ে অনেক সময় ভুল করো বা অনেক সময় গুণ করতে গিয়ে ভুল করো তোমরা, ঠিক আছে? যেমন ধরো একটা অঙ্ক আমি যাচ্ছি, দেখো গোলকের একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা দেখবে একটা অঙ্ক আছে তোমাদের যে 3টে নিরেট গোলককে যাদের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এই নিরেট গোলকটাকে যদি আমি ভেঙে একটা বড় গোলকে তৈরি করি বা গলিয়ে যদি একটা বড় গোলকে তৈরি করি, তবে সেই গোলকটার ব্যাসার্ধ কত হবে। এই অঙ্কটা দেখবে অনেকে তোমরা এটা খুব পুরো common ভেঙে অঙ্ক ওদের। গুণ করে একটা বিরাট ফিগার করে দাও, লাস্টে গিয়ে আর মেলাতে পারো না, ঠিক আছে? এটা একটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ধরো মনে করো এই যে 3টের যে গলিয়ে যে আমি একটা বড় গোলক তৈরি করব, তার মানে এই 3টে ছোট গোলকের আয়তন আর এই বড় গোলকটার আয়তন সমান হবে, তাই তো? এবার দেখো ধরো আমি কি বলেছিলাম, প্রথম ছোট গোলকটার আয়তন হচ্ছে 3 সেন্টিমিটার, তারপরে একটা গোলক হচ্ছে 4 সেন্টিমিটার, আর একটা গোলক হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? এবার যদি আমরা ধরি প্রথম গোলকটার আয়তন কী হবে আমরা জানি, আমরা কি ফর্মুলা ধরেছিলাম 4/3 পাই ইন্টু এখানে আর হচ্ছে 3, তার মানে 3 কিউব। দ্বিতীয় গোলকটার আয়তন কী হবে দেখো 4/3 পাই ইন্টু 4 কিউব। তৃতীয় গোলকটার আয়তন কী হবে দেখো 4/3 পাই ইন্টু 5 কিউব, ঠিক আছে? এবার ধরো বেশিরভাগ ছাত্রছাত্রীকে আমি দেখেছি এই 4/3 পাই ভেঙে 3 কিউব মানে 27 করে কাটাকাটি করে একটা বিরাট ফিগার করে তারা মানে লাস্টে গিয়ে লন্ডভন্ড করে দিয়েছে অঙ্কটাকে, ঠিক আছে? এটা সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে সবসময় লিখবে ধরি বড় যে গোলকটা আছে, এই 3টে গোলককে গলিয়ে আমি যে বড় গোলকটাকে তৈরি করব, সেই বড় গোলকটার ব্যাসার্ধ আমি ধরলাম আর সেন্টিমিটার। তাহলে এই দেখো বড় গোলকটার আয়তন এই 3টে গোলকের আয়তনের মোট সমষ্টির সমান হবে, তাই তো? তাহলে দেখো 4/3 আমি কি লিখতে পারি দেখো 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3 কিউব প্লাস, সরি এটা কিউব হবে, হ্যাঁ, 4/3 পাই আর কিউব এক মিনিট। মানে 3 কিউব হ্যাঁ, প্লাস 4/3 পাই ইন্টু 4 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 5 কিউব, ঠিক আছে? এবার দেখো এটাকে না কাটাকাটি করে আমি কী করছি দেখো 4/3 পাই ইন্টু আর কিউব ইকুয়াল টু 4/3 পাই। এবার দেখো এখান থেকে আমি পাচ্ছি কত 27 প্লাস এখান থেকে আমি কত পাচ্ছি দেখো 64 প্লাস এখান থেকে আমি কত পাচ্ছি 125, তার মানে 4/3 আমি উপরে চলে গেলাম, হ্যাঁ, হ্যাঁ স্যার। 4/3 পাই ইন্টু আর কিউব ইকুয়াল টু 4/3 পাই এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে কি পাচ্ছি আমি দেখো 27 প্লাস 64 প্লাস 125। সুতরাং 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ইন্টু এই 3টেকে যোগ করে দেখো 5 আর 4 9 7 16 6 তাহলে 1 2 3 1 216, ঠিক আছে? তাহলে আমি দুদিক থেকে যদি 4/3 পাইটাকে যদি আউট করে দিই তাহলে কি আসছে দেখো আর কিউব ইকুয়াল টু 216। সুতরাং আর ইকুয়াল টু কিউব রুট অফ 216 ইকুয়াল টু 6। এখানে দেখো অনেকেই কী করো আর কিউবের পরে 6 করে দাও, এটা কখনোই করবে না, কারণ এখানে কিন্তু স্টেপিংয়ে তোমাদের মাধ্যমিকে কিন্তু নাম্বার কাটবে, স্টেপ মার্কিং কিন্তু নাম্বার কাটে, ঠিক আছে? সুতরাং এইভাবে করবে। আরেকটা অঙ্কে আমি যাচ্ছি, ধরো একটা তোমায় বললো যে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, সেই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে তুমি সবচেয়ে বড় দণ্ড কী করে রাখবে। আমরা কি জানি লম্ববৃত্তাকার চোঙটা কি, এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এবার দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্রছাত্রী করেছে লম্ববৃত্তাকার চোঙের সবচেয়ে বড় দণ্ডটাকে মাঝখানটাকে করেছে, এটা কিন্তু ভুল। কারণ লম্ববৃত্তাকার দণ্ডে যদি সবচেয়ে বড় দণ্ড রাখা যায় সেটা কোণাকুণি হবে, হ্যাঁ, ঠিক আছে? কর্নার টু কর্নারই সবচেয়ে কর্নার বেশি টু হবে। কর্নার হচ্ছে সবচেয়ে বড় হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করে, এরা মাঝখান থেকে সোজা লম্বাটা যেটাকে করে সেই লম্বাটাকে মনে করে উচ্চতা, মানে সবচেয়ে বড় দণ্ড, কিন্তু সেটা কিন্তু ভুল হবে। সবচেয়ে বড় দণ্ড হচ্ছে কর্নার টু কর্নার যদি তোমরা রাখো, ঠিক আছে? এবার ধরো আমি যদি মনে করি একটা এই চোঙটার ব্যাসার্ধ মনে করি তোমার ধরো 3 সেন্টিমিটার, আর এই উচ্চতাটাকে মনে করলাম, এই চোঙের উচ্চতাটাকে মনে করলাম আমি ধরো 8 সেন্টিমিটার, তাহলে সবচেয়ে বড় দণ্ডটা কী হবে দেখো, এখানে যদি আমি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরি তাহলে হচ্ছে দেখো ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, তার মানে দণ্ডটা কী হবে, দণ্ডের দৈর্ঘ্য কী হবে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তার মানে √36 প্লাস 64 ইকুয়াল টু
রুট ওভার 100 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। আর সবসময় দেখবে মাধ্যমিকের একটা জিনিস খেয়াল রাখবে, দেখবে পরিমিতির অঙ্কে আলাদা আলাদা একক দিয়ে দেয়। কোনো সময় দেখো সেন্টিমিটার, কোনো সময় ডেসিমিটার, কোনো সময় মিটার, সবগুলোকে একটা এককে আনার চেষ্টা করবে। একটা এককে না আসতে পারে, আনতেই হবে, নাহলে হ্যাঁ তো একটা উত্তরটা না, হবে না। অনেকেই ভুলটা করে। হ্যাঁ, যে যদি একক আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অঙ্ক মিলবে না, কোনোদিন মিলবে না। হ্যাঁ কোনোদিনই মিলবে না, এবং লাস্টে গিয়ে বলবে যে হলো না। হ্যাঁ, সুতরাং সবসময় এটা খেয়াল রাখবে, এককটাকে এক জায়গায় নিয়ে চলে আসবে, একক না হলে হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যাচ্ছি, ধরো একটা ঘনকের যদি সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে সেই ঘনকটা থেকে তুমি কি করে তার মানে সেই ঘনকের মধ্যে কত বড় দণ্ড রাখা যাবে সেটা কি করে বার করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার মনে করো একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তোমায় দিয়ে দিয়েছে, মনে করো 216 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ঘনকের একটা বাহুকে কি ধরি? এ সেন্টিমিটার আমি ধরেছিলাম, ঠিক আছে? ঘনকের যেহেতু প্রত্যেকটি ঘনকের বাহু, সমান। প্রত্যেকটা বাহু আমি যদি এ হয়, এ সেন্টিমিটার বা এ মিটার, যে কোনো একটা একক ধরা হলো। এবার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 6a²। তাহলে আমি কি বলেছিলাম যে সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? 216 ছিল। তাহলে 6a² ইকুয়াল টু 216। সুতরাং এ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 36। সুতরাং এ ইকুয়াল টু কত হচ্ছে? রুট ওভার 36 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার, যদি মিটার হয় তাহলে মিটার, ঠিক আছে? এবার যদি কর্ণের দৈর্ঘ্য, আমরা কর্ণের দৈর্ঘ্যকে আমরা কি জানি? √3 ইন্টু বাহু মানে 6, তার মানে 6√3 সেন্টিমিটার। এটা হচ্ছে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে, বা সবচেয়ে বড় তোমার কর্ণের দৈর্ঘ্য, বা ঘরটা যদি থাকে যে ঘরটার ইসের দৈর্ঘ্য কী বলে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এইটা, ঠিক আছে? এক সেকেন্ড স্যার, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কে আমি যাচ্ছি, আয়তঘনকের উপরে। দেখবে তোমাদের একটা অঙ্ক আছে যে একটা আয়তকার দৈর্ঘ্যের 20 মিটার দৈর্ঘ্য, 15 মিটার চওড়া ধরো মনে করো। এবার চারদিকে 4টে ঘনকাকৃতিক গর্ত তৈরি করা হলো। এই গর্তটা তৈরি করে, মানে গর্তটা কেটে সেই গর্তের মাটিটাকে যদি আমি এই আয়তকার মাঠের উপরে দিয়ে দিই, তাহলে সেই মাঠের উচ্চতাটা কত বৃদ্ধি পাবে। এটা একটা মানে ক্লাস 10-এর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো সবসময় ছাত্রছাত্রীরা কী ভুলটা করে আমি বলে দিচ্ছি তোমায়। ধরো মনে করো একটা 20 মিটার একটা, এই মনে করো একটা 20 মিটার দৈর্ঘ্য একটা মাঠ আছে, আর 15 মিটার চড় একটা মাঠ আছে। এবার এই মাঠের চারদিকে যদি আমি 4 মিটার একটা ঘনকাকার গর্ত করি, 4 মিটার করে ঘনকাকার গর্ত করি, তাহলে সেই ঘনকাকার গর্তের আমরা কি জানি? ঘনকের আয়তন বার করতে হবে, কারণ গর্ত মানে হচ্ছে সেখান থেকে মাটিটাকে তুলবো আমরা, মানে তার আয়তনটাকে বার করবো, তাই তো? এবার যদি 4 মিটার যদি গর্তটা থাকে, তার মানে কি হচ্ছে? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 64 ঘনমিটার। প্রতিটি গর্ত থেকে মাটি উঠবে, তাহলে কত? প্রতিটি গর্ত থেকে মাটি পাবো আমি কত? 4-এর হোল কিউব মানে 64 ঘনমিটার। তার মানে আমি 4টে গর্ত থেকে আমি তাহলে কত পাবো? 4 ইন্টু 64, তার মানে 256 ঘনমিটার। এবার দেখো এখানে অনেক সময় ভুলটা করে কোথায় ছাত্ররা, এবার এই যে মাটিটাকে তুললো, এবার এই যে 20 মিটার যে এবং 15 মিটার চওড়া সেই মাঠের উপর ফেলে দিচ্ছে, তাই তো? কিন্তু সেটা তো হবে না, কিন্তু সেটা হবে না, যেহেতু হ্যাঁ, 4টে ঘন, এখানটা কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আমি করে গিয়ে দেখি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু এখানটা ভুল করে। এরা কি করে? 20 ইন্টু 15 ইন্টু উচ্চতা মানে এই ধরলাম, ধরে এটাকে করে পুরোটার মধ্যেই ফেলে দিল। পুরোটার মধ্যে ফেলে দিল। কিন্তু এখানে সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু চারদিকে 4টে গর্ত আছে, এই গর্তটা কিন্তু ভর্তি হবে না, কারণ গর্ত থেকে তো আমি মাটিটা তুলেছি, ঠিক আছে? তার মানে দেখো এখানে যদি টোটাল 20 ইন্টু 15 যদি হচ্ছে টোটাল মাঠটার ক্ষেত্রফল, মানে 300 বর্গমিটার। এই 300 বর্গমিটার থেকে দেখো প্রত্যেকটা 4-4-এ 16 বর্গমিটার করে বাদ যাবে। তার মানে 4-4-এ 16 যদি বর্গমিটার বাদ যায়, তাহলে 300 মাইনাস 16 মানে হচ্ছে 284 বর্গমিটার মাটিটাকে আমি কিন্তু মানে মাটির উপর মাটিটাকে ছড়াবো ওই মাঠটার উপরে। ওই টোটাল মাঠের ক্ষেত্রফল হবে 284 বর্গমিটার। এবার মাটি কত ছিল? 256 ঘনমিটার। তার মানে এবার দেখো যদি উচ্চতাটাকে আমি এইচ মিটার ধরি, তাহলে এইচ ইন্টু 284 ইকুয়াল টু 256। স্যার 4-4-এ 16 না, 16 ইন্টু 4 বাদ যাবে। হ্যাঁ সরি, সরি, হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে তোমার প্রত্যেকটাই 16। হ্যাঁ প্রত্যেকটা তোমার 16 ইন্টু মানে 64। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 300 মাইনাস 64। হ্যাঁ 300 মাইনাস 64 ইকুয়াল টু 236। হ্যাঁ, তার মানে হচ্ছে 236 বর্গমিটার হবে। হ্যাঁ 236 বর্গমিটার, সরি 236 বর্গমিটার।
ঠিক আছে? 236 বর্গ তার মানে মিটারে 256 ঘনমিটার আমরা মাটি হ্যাঁ, ফেলবো। তার মানে 256/236, ঠিক আছে? 256/236 যা হবে সেটা হবে, সরি, H ইন্টু 236 ইকুয়াল টু 256। তার মানে H ইকুয়াল টু কি হবে? 256/236। 256/236, ঠিক আছে? এবার এটা করে যা বেরোবে তাই হবে উত্তর, ঠিক আছে? এখানে এই ভুলটা করলে চলবে না। হ্যাঁ, এখানে এই ভুলটা অনেকেই এই ভুলটা পুরো করে, মাঠের মধ্যে ছড়িয়ে ফেলে। টোটালটা আসলে গর্তটাকে খেয়াল করে না। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যাচ্ছি একটা ইসের ধরো চোঙের উপরে। চোঙের উপরে অঙ্কটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চোঙের আয়তন আমরা কি জানি πr²h, ঠিক আছে? এবার πr²h যেহেতু আয়তন, এবার অনেকেই কি করে এই এইচটাকে সোজাসুজি এটা হচ্ছে আর, এটাকে আমি ধরলাম এইচ, ঠিক আছে? এবার অনেকেই ভুল করে কি যে এইচটাকে কি করে আবার কোনাকুনি অনেকে ধরে নেয়, ঠিক আছে? কিন্তু এখানে কোনাকুনি ধরলে কিন্তু হবে না, ঠিক আছে? সবসময় এইচটাকে, উচ্চতাটাকে এইচটাকে ধরতে হবে। এবার আয়তন আমরা যদি বার করি তাহলে πr²h। আচ্ছা, আরেকটা ভুল করে যেটা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে অনেকে ভুল করে, আমি দেখাচ্ছি। শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কুর যেহেতু দুটো তল, এক মিনিট স্যার। শঙ্কুর যেহেতু দুটো তল, এটা আর, এটা এইচ, এটা এল, ঠিক আছে? এবার ধরো শঙ্কুর উচ্চতা দিয়ে দেয়, এবার অনেক সময় কী করে এই উচ্চতাটা না ধরে এই তির্যক উচ্চতা ধরে, কিন্তু তির্যক উচ্চতা আর উচ্চতার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে? এই হচ্ছে ভুল করে। এবার যদি কারো কোনো অঙ্ক থাকে বলতে পারো আমাকে, আমি তাহলে সেটা করার চেষ্টা করব। হ্যাঁ স্যার, কারো যদি কোনো প্রবলেম হয়, কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? নিশ্চয়ই। বা কোনো অঙ্ক যদি কারো বলা থাকে। অবশ্যই। তোমরা তো আজকে দেখছো পরিমিতি চ্যাপ্টারটা নিয়ে স্যার আলোচনা করছেন, তো তোমাদের যদি মনে হয় যে কোনো অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা সরাসরি সেটা আমাদেরকে ফোন করে জানাতে পারো। স্যার আমি বলবো আপনি যদি আরও কয়েকটা, যে অঙ্কগুলো ওদের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনি যদি আরও কয়েকটা এখানে দেখিয়ে দেন তাহলে ওদের সুবিধা হয়, কারণ অনেকগুলো ব্যাপার নিয়ে তো আমরা আলোচনা করছি, মানে একই দিনে আমরা সমকোণী, চৌপল, ঘনক, চোঙ, লম্ববৃত্তাকার, মানে চোঙের পাশাপাশি শঙ্কু, অনেকগুলো জিনিস আমরা আলোচনা করছি। যেরকম আপনি বললেন যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই ভুলগুলো ওরা করে, সেরকম গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক যদি আপনি দেখিয়েও দেন, ওদের প্রশ্ন থাকলে তো ওরা জিজ্ঞেস করবেই, সমস্যা হবে না। আচ্ছা, যেমন ধরো আমার একটা যেটা মনে পড়ছে যেটা হচ্ছে, ধরো একটা ধরো চৌবাচ্চা আছে, একটা আয়তঘনকার চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চাটা হচ্ছে ঘনকাকৃতি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 1.2 মিটার একটা আয়তঘনকার, ঘনকাকার একটা চৌবাচ্চা আছে। সেই চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটার মধ্যে 1/3 জলপূর্ণ থাকে। এবার এই প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? দেখো এখানে প্রথমে আমি দিলাম কি মিটার, 1.2 মিটার বললাম, আর তারপর আমি কি বললাম বালতিতে কত লিটার জল ধরে। এবার এই মিটার আর লিটার দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কারণ আমরা জানি 1 ঘনমিটার, 1 লিটার ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে? তাহলে এবার দেখো একটা ঘনকাকার চৌবাচ্চা, তার যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তার মানে আমরা সেক্ষেত্রে কী করব, প্রথমে আগে চৌবাচ্চাটার আয়তনটাকে বার করে নেব, ঠিক আছে? তাহলে দেখো আমি কি বলেছিলাম, চৌবাচ্চাটা, ঘনকাকার চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য আমি কি বলেছিলাম 1.2 মিটার। 1.2 মিটার মানে হ্যাঁ, এটাকে 12 ডেসিমিটার, কারণ যেহেতু আমরা জানি মিটার থেকে ডেসিমিটার গুণ করতে গেলে, মানে মিটার থেকে ডেসিমিটারকে 10 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? এবার দেখো টোটাল তাহলে ঘনকাকার চৌবাচ্চাটার আয়তন কত হবে, 12 হোল কিউব, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে? এত ঘন ডেসিমিটার বা এত লিটার, এত ঘন ডেসিমিটার বা এত লিটার, কারণ 1 ঘন ডেসিমিটার মানে 1 ঘন ডেসিমিটার যে 1 লিটার, ঠিক আছে? এবার বলেছি কি আমি যে 64 বালতি জল তুলে নিলে 1/3 জলপূর্ণ থাকে। দেখো এখানে
অনেক সময় কী করে অনেক শিক্ষক এই 1/3 জায়গায় 2/3 করে দেয়, আবার 1/3ও থাকে, ঠিক আছে। এবার দেখো 1/3 অংশ যদি 64 বালতি জল তুললে যদি 1/3 অংশ যদি জল থাকে, তার মানে কি আমি তুলেছি কত 2/3 অংশ। আবার যদি বলে যে 64 বালতি জল তুলে নেওয়ার পরে 2/3 অংশ জল আছে, তার মানে আমি তুলেছি কত 1/3 অংশ। এবার এখানে কিন্তু অনেকে কনফিউশন করে, এবং আমি দেখেছি অনেকে কী করে এটাকে ভুল করে কিন্তু। হ্যাঁ, এবার আমি ধরলাম প্রতিটা বালতি যদি আমি তুলি, তার মানে কি হচ্ছে দেখো 1/3 অংশ যদি জলপূর্ণ থাকে, 1/3 অংশ যদি থাকে, তবে তোলা হলো কত 2/3 অংশ। তবে তোলা হলো 1 - 1/3 = 2/3 অংশ। আবার যদি ধরো 2/3 অংশ যদি থাকে, তো সেম তাহলে উল্টো হয়ে যাবে 1 - 2/3 মানে হচ্ছে 1/3 অংশ। 1/3 অংশ। তার মানে টোটাল চৌবাচ্চার আয়তন ছিল কত? টোটাল চৌবাচ্চার আয়তন ছিল আমার 12 কিউব 12 এর হোল কিউব, হ্যাঁ 12 এর হোল কিউব ছিল। ঠিক আছে। আমার টোটাল চৌবাচ্চার আয়তন হচ্ছে 12 এর হোল কিউব। এবার যদি আমি ধরো 1/3 অংশ যদি জল থাকে, তার মানে আমি 2/3 অংশ তুলেছি, তার মানে আছে কত 12 × 12 × 12 × 2/3, এতটা জল আছে, এত ঘন ডেসিমিটার বা এত লিটার, এত লিটার আছে, ঠিক আছে। তাহলে এবার 64 বালতি যদি জল তুলে নিই, মানে এই অঙ্কটা অনেকে কী করে এই গুণ ফুন করে অনেক বড় করে ফেলে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবার দেখো সবচেয়ে সোজা নিয়ম কি, এবার দেখো 64 বালতি জল যদি ধরে 64 বালতি জলের আয়তন যদি এত হয়, তাহলে এক বালতি জলের আয়তন কত ডিভাইডেড বাই 12 × 12 × 12 × 2/3, নিচে হচ্ছে 64। হ্যাঁ এই অঙ্কটা করতে গেলে আমার এক পুরনো ছাত্রের কথা মনে পড়ে। আচ্ছা আমার এক ছাত্র মাধ্যমিকের টেস্টের পরীক্ষার আগের দিন, মানে পরিমিতিকে সবসময় ভয় পেত। আচ্ছা এবার এই অঙ্কটাই আমি আগের দিন করেছি, আর এই অঙ্কটাই ওর পরীক্ষায় এসছে। আচ্ছা। এবার ও বলছে স্যার জানেন আমি এই পর্যন্ত গেছি, তারপরে কি আর এক বালতি জলের আয়তন আর বার করতে পারিনি, মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। এখানে দেখো 4 × 16 = 64, 4 × 3 = 12, আবার 4 × 4 = 16, 4 × 3 = 12, আবার দেখো 4 × 3 = 12, এই 3 3 কেটে দাও, তাহলে দেখো 8, 3 থেকে 9, 9 × 18 লিটার, ঠিক আছে। যদি তোমার 1/3 অংশ যদি জল থাকে, তাহলে তুমি 2/3 তুলেছো। ঠিক অপোজিট ভাবে তুমি যদি 2/3 তোলো, তাহলে আবার এখানে 1/3 করে দাও, তাহলে আবার দেখো এখানে থাকবে তোমার, এখানে আবার তাহলে তোমার থাকবে 1/3, 12 × 1/3, তার মানে তখন আবার এখানে 2 থাকবে না, এখানে 1 হয়ে যাবে, তার মানে তখন হয়ে যাবে কি এখানে 9 লিটার হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এবার অনেক সময় তোমরা ডিজিটটা একেবারে মাথার মধ্যে বসিয়ে নাও, যে আমরা যেটা প্র্যাকটিস করেছি সেই ডিজিট কত ছিল, সেইটা না থাকলেই গন্ডগোল। এটা করলে কিন্তু চলবে না, অঙ্কটা শিখতে হবে, ডিজিট মুখস্থ করলে চলবে না। ডিজিট মুখস্থ করলে চলবে না, এবং এটা অনেকে করে এই টেন্ডেন্সি। হ্যাঁ, এবং অনেকেই এই ডিজিটটাকে মুখস্থ করে, এবং এটা আর ওটা গন্ডগোল হলেই ঘাবড়ে যায়। ওটাই গন্ডগোল হয়ে ঘাবড়ে যায়। হ্যাঁ আর প্লাস কি এরা মানে আমি দেখেছি এই এককগুলিকে খেয়াল করে না, এবং অনেককেই দেখেছি যে লাস্টে গিয়ে আর এককটাকে লিখতে ভুলে যায়, ঠিক আছে। তাহলে কিন্তু হলো না, একক না লিখলে কিন্তু পুরো কাটা অঙ্ক, পুরো নম্বর কাটা। পুরো নম্বর কাটা, ঠিক আছে। এবার আমি শুধু 12 লিখে দিলাম, সেটা ঘন সেন্টিমিটার না সেটা সেটাই, ডেসিমিটার না সেটাই। লিটার, সেটা হ্যাঁ। লিখতে হবে। এবার যদি আমি কয়েক নম্বর কাটি, তখন ছাত্রীদের বলবো স্যার পুরো নম্বরটা কেটে দিলেন আপনি। আমি তো পুরোটা ঠিকই করেছিলাম। হ্যাঁ পুরোটাই তো আমি ঠিক করেছিলাম, কিন্তু গিয়ে লাস্টে গিয়ে আমার আমি হলো unit না। লিখিনি। হ্যাঁ, আপনি পুরো নম্বর কেটে দিলেন বা হাফ নম্বর কেটে দিলেন, এরকম ব্যাপার, ঠিক আছে। অ্যাকচুয়ালি টেনশন করলে পরে অঙ্কে ভুল হবে। অঙ্কটাকে নিজে ছেলে খেলার মতো করে নিয়ে নাও, বা পুরো খেলার মতো, এবং প্র্যাকটিস করো প্রতিদিন। দেখো অনেক টিচার তোমাকে বলবে প্রতিদিন 50টা অঙ্ক করো, 100টা অঙ্ক করো, ঠিক আছে। কিন্তু আমি বলবো খুব বেশি হলে 10 থেকে 15টা অঙ্ক প্রতিদিন করো। যেমন তোমরা দাঁত মাজো, ঠিক তেমনি প্রতিদিন অঙ্ক করো। খালি অঙ্কের বই দেখলে কিন্তু অঙ্ক হয় না, অঙ্কটা হচ্ছে একটা রন্ধন প্রণালী। আমি মনে করি, আমার এই জীবনের অভিজ্ঞতায় আমি একটা জিনিস মনে করি, অঙ্কটা হচ্ছে রন্ধন প্রণালী। প্রতিদিন যেমন রান্না করতে করতে একজন রান্না শিখে যায়, হ্যাঁ, কারণ হাত পোড়াতে হবে তাকে, ঠিক একইভাবে অঙ্ক কিন্তু করতে করতে গিয়ে ভুল করতে করতে দেবে তুমি ঠিক শিখে যাবে। অঙ্ক দারুণ মজা, এবং একবার যদি তুমি মজা পেয়ে যায়, এর থেকে মজা আর কিছু নেই, কিছু নেই, মজাই মজা। সিরিয়াসলি অঙ্ক দারুণ মজা। ইভেন অনেকে বলে একটা জিনিস, যে প্র্যাকটিস করলে অনেকক্ষণ ধরে পড়ছি, অনেকক্ষণ প্র্যাকটিস করছি, খুব স্ট্রেসফুল লাগছে, ভালো লাগছে না, কিন্তু সেটা অঙ্কের ক্ষেত্রে সত্যি না। যদি অঙ্কের মজাটা পাও, তাহলে হ্যাঁ, অঙ্ক অঙ্কের আমার মজা মনে লাগবে। একমাত্র সাবজেক্ট, তুমি 2 ঘন্টা প্র্যাকটিস করলে তোমার এতটুকু স্ট্রেসফুল লাগবে। এবং আমি আমার এই এতদিনের জীবনে এমন এমন ছাত্রছাত্রী আমি পেয়েছি যারা অঙ্কে 8 থেকে 9 হতে ফেল করেছে, তারা এখন অঙ্ক নিয়ে পিএইচডি করছে, হতেই পারে, ঠিক আছে। তারা আমি তখন বলছি সেই আমি। মজাটা পায়নি। এবং তখন তারা তখন মজাটা পায়নি, মানে আমার যখন ফেল করেছিল তখন মজাটা পায়নি, তখন fail করে তখন পায়নি। ভয় পেয়েছিল। ঠিক আছে। তারপর মজাটা পেয়েছিল বলে আজকে অঙ্কে পেয়েছে। মজাটা পেয়েছিল বলে অঙ্ক আজকে করতে পারছে, বা আজকে অঙ্কটাকে ভালোবেসে ফেলেছে। মেইন কথা হচ্ছে সেই সাবজেক্টটাকে ভালোবাসতে হবে,
অঙ্ক যে সাবজেক্টে সে ভালো হবে তার মানে সেই সাবজেক্টের প্রতি তার ভালোবাসাটা আছে, ভালোবাসা না থাকলে তো সেই সাবজেক্ট সে করতে পারবে না। আসলে অনেক কিছু তোমরা নতুন শেখো ক্লাস 9-10-এ যখন তোমরা পড়ছো, যেমন পরিমিতিটা নিয়ে তোমাদের ভয় থাকে, ত্রিকোণমিতি নিয়ে সাংঘাতিক ভয় থাকে, যেগুলো আমরা পারবো না করতে, এত কঠিন লাগছে, কিন্তু মোটেই কঠিন না। মানে আমরা যেরকম ফর্মুলাগুলোকে তোমরা ঠিক, মুখস্থ ঠিক। করতে চাও বলে ভুল করো, ঠিক, কিন্তু স্যার যেভাবে বলে দিলেন যদি ফর্মুলাগুলোকে বোঝো যে কেন এই ফর্মুলাটা আসছে, তাহলে কিন্তু ভুল হবে ছবিটাকে না। খেয়াল রাখো, আমার কথা হচ্ছে ছবিটাকে খেয়াল রাখো তোমরা Exactly. সবসময় ছবিটাকে খেয়াল রাখো, দেখবে মানে অঙ্কের মতো ফর্মুলা মুখস্থ করতে হয় না, ফর্মুলাটাকে খালি ছবিটাকে মনে রাখো, দেখবে ছবি দিয়ে এমনি চলে আসবে। হ্যাঁ, ফর্মুলা এবং মুখস্থ করতে গেলে ভুল হবে। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি কি এবছর যারা মাধ্যমিক দিচ্ছে তাদের পক্ষে একটু কঠিন হচ্ছে কেন, কারণ গত বছর থেকে তারা তো ক্লাস পায়নি, না। সেই মার্চ মাস থেকে তারা কোনো ক্লাস করতে পারেনি। আর অনলাইনে কতটা আর বুঝবে, অনলাইনে অঙ্ক বোঝানো খুব মুশকিল, কিন্তু যেটা মানে অফলাইনে যেটা করা যায় বা স্কুলে গেলে পরে এরা কন্টিনিউ প্র্যাকটিস করে, ঠিক আছে। তাও অনলাইনে আমরা চেষ্টা করছি স্যার, হ্যাঁ, আপনারা অনলাইনে এত যতটা সুন্দরভাবে করা যায়, চেষ্টা করছেন। যতটা করা যায় আমি তো চেষ্টা করব, বা অন্যান্য টিচাররাও যারা অনলাইনে ক্লাস করছে তারাও প্রত্যেকে চেষ্টা করে, চেষ্টা করছেন তাদের মতো তারাও করে। তাদের মতো চেষ্টা করছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা টিচারকেও ধন্যবাদ জানাই, এই মানে চেষ্টা করছে, বা মানে প্রতিটা সাবজেক্টে যে তারা চেষ্টা করছে, এটাই তাদেরকে ধন্যবাদ জানাই। এবং দেখি স্যার একজন প্রশ্ন নিয়ে এসেছে, তার কি সমস্যা বলুন। একটু শুনে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ বলছি যে অঙ্কটা বলছি একটু। বলো বলো কোন অঙ্কটা কি বলো? অঙ্ক বলো। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1। দাঁড়াও একটু, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ বলো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2। a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3 হলে প্রমাণ করো যে a4 প্লাস b4 প্লাস c4 ইকুয়াল টু 4 a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু কত বলেছো 3 তুমি? 3 3। 3। হ্যাঁ, দেখো এইটা তো আমাদের অ্যাকচুয়ালি পরিমিতির অঙ্ক না, তোমার অ্যালজেব্রার অঙ্ক, ঠিক আছে। অ্যালজেব্রার অঙ্ক, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, বলো। আর কি হলে বলছো? প্রমাণ করো যে হ্যাঁ, কি প্রমাণ করতে কি হবে প্রমাণ বলো? করে বলো। a4 প্লাস b4 প্লাস c4 ইকুয়াল টু 4 পূর্ণ 1 এর 6। a4 প্লাস b4 প্লাস c4 ইকুয়াল টু 4 পূর্ণ 1 এর 6। 4 পূর্ণ 1 তাই তো। আচ্ছা, এবার দেখো প্রথমে আমি a স্কোয়ার প্লাস এটা বি তো স্কোয়ার আটকে প্লাস সি যাচ্ছে। স্কোয়ার। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ফোনটা রাখো, তুমি ফোনটা রেখে দিয়ে শুনে নাও স্যার কি বলছেন, সেটা তোমার a সুবিধা স্কোয়ার হবে। প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বলেছে 2। স্যার আমরা আরেকজন ফোনে আছে, সেই ফোনটাও কি আমরা নিয়ে নেবো, হ্যাঁ, তারপর কি আপনি অঙ্কটা করবেন? নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, কোথা থেকে বলছো? কে হ্যাঁ বলছি বলছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন করছি। আমার নাম রমেন পাইক। তো আমার একটা প্রশ্ন রয়েছে। যে বলো। প্রশ্নটা হলো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। বলো বলো, আরেকবার বলো, আমি বলছি। কি বলছো তুমি? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাই তো? স্যার হ্যাঁ, পেনটা সিলেক্ট করতে হবে। যদি উচ্চতা 6 গুণ হতো, দাঁড়াও, তবে দাঁড়াও, দাঁড়াও, চোঙটির এক মিনিট। আয়তন এক সেকেন্ড, আমি একটুখানি দাঁড়াও, আমি একটু অঙ্কটা লিখে নিই একটুখানি। 1 মিনিট বলো। হ্যাঁ বলো, উচ্চতা বলেছে দ্বিগুণ বলেছে 2r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ। আমি আর যদি তোমার ব্যাসার্ধ ধরি, ঠিক আছে। ব্যাসার্ধের দ্বিগুণ বলেছো তো উচ্চতা? আহ, উচ্চতা বলেছে হ্যাঁ, ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো? হ্যাঁ 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 ব্যাসার্ধের দিকে। হ্যাঁ বলো। এবার বলো 3 গুণ হলে কি হতো? 3 গুণ আর 6 গুণ। হ্যাঁ বলো। আচ্ছা, 5th গুণ, 5 গুণ। 5 গুণ না 6 গুণ হতো আচ্ছা, যদি 6 উচ্চতা গুণ 6 গুণ হতো। আচ্ছা আচ্ছা, উচ্চতা তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। আচ্ছা, আচ্ছা যদি মানে h h ইকুয়াল টু equal to 6 যদি আর 6 আর হতো, হুম হুম তাহলে কত হতো বলো একবার? 539 ঘন ডেসিমিটার বেশি হতো। 539, হ্যাঁ 539 ঘন ডেসিমিটার বেশি হতো। হ্যাঁ, চোঙটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, চোঙটি উচ্চতা চেয়েছে, তাই তো? মানে h চেয়েছে তোমার কাছে, এইচটা তাই তো? নির্ণয় করতে হ্যাঁ হবে। আচ্ছা হুম হুম। ঠিক আছে রমেন, ঠিক আছে, আচ্ছা। তুমি ফোনটা রেখে দাও, স্যার নিশ্চয়ই আলোচনা করবেন। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে যদি ব্যাসার্ধকে আমি আর ধরি, ঠিক আছে, ব্যাসার্ধটাকে আমি আর ধরলাম, তাহলে আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু আর কিউব, ঠিক আছে। এটা কি বলে? চোঙের বলে তো? হ্যাঁ, এটা চোঙ বলেছে, সরি নম্বর চোঙ। বৃত্তাকার চোঙ বলেছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা 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 সরি, চোঙ হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। হ্যাঁ, পাই আর স্কয়ার ইনটু h।
তার মানে এইচ এখানে কত 2r, এইচ বলেছে 2r, তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু 2r, তার মানে 2 পাই আর কিউব। হ্যাঁ 2 পাই আর কিউব, এবার যদি এইচ হচ্ছে 6r হয়, মানে দ্বিগুণ 6 গুণ হয়, 6 গুণ যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, সেক্ষেত্রে কি হবে পাই আর স্কোয়ার ইন্টু 6r, তার মানে 6 পাই আর কিউব। 6 পাই আর কিউব হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই আয়তনটা বেশি হতো কত, তোমার 539, হ্যাঁ তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি পাই আর কিউব কমন নিই, তাহলে কি হচ্ছে 6 মাইনাস 2 ইকুয়াল টু 539। 539 সুতরাং 22/7 ইন্টু আর কিউব ইন্টু 4 is equal ইকুয়াল to টু 539। তাহলে এখান থেকে দেখো আর কিউব ইকুয়াল টু কত হবে 539 ইন্টু 7, নিচে 88, হ্যাঁ নিচে 88, 22 দিয়ে কাটো 4, 22 দুগুণে 44, সরি 11 দিয়ে কাটো 8, 11 দিয়ে কাটো 8, 11 দিয়ে কাটো 4, 11 44, 9 9 49, তাহলে 343/8। 343/8, ঠিক আছে, এটা হবে আর কিউ ইজ ইকুয়াল টু আর কিউব ইকুয়ালস টু, হ্যাঁ, 343/8, তা আর ইকুয়ালস টু, তাহলে আর কিউব ইকুয়ালস টু হচ্ছে 343/8 ইকুয়াল টু 7/2 তার হোল কিউব, কারণ 343 হচ্ছে 7 এর হোল কিউব। ঠিক আছে, হ্যাঁ সুতরাং আর ইকুয়াল টু 3√7/8 হয়, মানে আর ইজ ইকুয়াল টু 7/2, কারণ দুদিক দিয়ে আমি কিউবটাকে তুলে হ্যাঁ দিলাম। যদি থেকে আমরা কিউবটাকে তুলে দিই। ঠিক আছে, এবার হচ্ছে এটা আমার ব্যাসার্ধ বেরিয়েছে, এবার আমাকে কি চেয়েছে, উচ্চতা চেয়েছে, তাই তো? তা আমি তো এবার আমাকে এইচ প্রথমে ইকুয়াল টু বলে আমার কি দিয়েছিল, ছিল, এইচ ইকুয়াল টু 2r, 2r ছিল, তাহলে এইচ ইকুয়াল টু যদি 2r হয়, তার মানে এই এইচ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে 2 ইন্টু 7/2, 2 কেটে দাও, তার মানে 7, 7 তার মানে ইসের উচ্চতাটা হচ্ছে তোমার 7 7। দেখো বুঝেছো কিনা, দেখো রমান, না তো কিছুই না, মানে জাস্ট তোমাকে ফর্মুলাতে ফেলে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাতে ফেল খুব করতে হবে। জটিল কিছু ছিল না, শুধু তোমাকে তোমাদের দুটো পরিমিতির কন্ডিশন উপর যদি বলেছে। কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি পরিমিতি করে দিচ্ছি। ঠিক আছে, নিশ্চয়ই, এটা তোমার কিছুই না, মানে শুধু কন্ডিশনটা তোমাকে মাথায় রাখবে। দুটো কন্ডিশন দিয়েছিল তোমাকে, হ্যাঁ। একটা বলেছিল যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয়, আর একটা বলেছে যদি ব্যাসার্ধের 6 গুণ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার 539 ঘন ডেসিমিটার বেশি হবে। ঠিক, ঠিক। তো এই দুটো কন্ডিশনকে তোমাদেরকে খুব সিম্পল একটাই ফর্মুলার মধ্যে দুটো কন্ডিশন দিয়ে আমাকে দুবার কষতে হবে, হ্যাঁ। এটুকুই কাজ, এর বেশি কিছু না। মানে দুটো জায়গায় এইচ কে একবার 6r ধরো, আবার একবার এইচটাকে 2r তুমি ধরতে 2r ধরো। ঠিক আছে, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে আর ব্যাসার্ধের 6 গুণ বলেছে। আর একটা যে অঙ্ক ছিল স্যার, ওটাকে আপনি একটুখানি বলে দেবেন? ওটা তো অ্যালজেব্রা অঙ্ক, অ্যালজেব্রা অঙ্ক এখন আমি Algebra ছিল করতে চাইছি না, অবশ্য। সেটা বলছি। ঠিক আছে না, অ্যালজেব্রা অঙ্ক করে লাভ নেই, কারণ অ্যালজেব্রায় ওই যে অঙ্কটা দিয়েছে ওটা অ্যাকচুয়ালি ক্লাস 9-এর অঙ্ক, ওটা মাধ্যমিকের মানে মাধ্যমিক Class লেভেলের 10-এরও নয়। ক্লাস 10-এরও না, তো ঠিক ওটা আছে, করে আজকে লাভ আমরা নেই। পরিমিতি নিয়ে যেহেতু আলোচনা করছি, যদি তোমাদের পরিমিতির পরিমিতির উপর related যদি থাকে আর কোনো সবচেয়ে ভালো প্রশ্ন হয়, তাই বলছি। তোমরা নিশ্চয়ই আলোচনা করতে পারো। স্যার আমাদের হাতে আর 3-4 মিনিট মতো সময় আছে, আমি বলবো আপনি যদি একটুখানি বলেন ওদেরকে, মানে অর্ধবৃত্তাকার গোলক বা এখান থেকে যদি ওদের কি ধরনের অঙ্ক আসে। না, আমি তো গোলকের বললাম, এবার অর্ধবৃত্তাকার গোলাকার যে অর্ধগোলকের যদি হয়, অর্ধগোলকে যদি আসে, অর্ধগোলকের যদি হয় সবসময় তোমরা খেয়াল রাখবে যে যে সমগ্র দলের ক্ষেত্রফল যেটা, সেটাকে সবসময় মনে রাখবে 3πr²। কারণ অর্ধগোলকের ক্ষেত্রে তো ওদেরকে আবার দুটো ক্ষেত্রফল নিতে হয়। অর্ধগোলকের বেলা দুটো ক্ষেত্রফল, একটা হচ্ছে বক্রতল হচ্ছে 2πr², আর একটা হচ্ছে 3πr²। সবসময় এটাই খেয়াল রাখবে, কারণ কি অর্ধগোলকের সমগ্রতল ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফলের কিন্তু আলাদা হয়। যেহেতু ঠিক আছে? গোলকের ক্ষেত্রে সে সমস্যা নেই, গোলকের ক্ষেত্রে একটাই যে সমস্যা, ক্ষেত্রফল। গোলকের একটাই তল হয় গোলকের। গোলকের একটাই দল, কিন্তু অর্ধগোলকের আবার আয়তনের বেলা কোনো অসুবিধা নেই, না। কিন্তু অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের বেলা কিন্তু আয়তন, হ্যাঁ, মানে হ্যাঁ, দুটো কিন্তু হ্যাঁ, পার্থক্য। হ্যাঁ, অনেকে দুটো এটা কিন্তু ভুল করে, যে অনেকে 2πr² ধরে করে, যেমন অনেক সময় বাটি, একটা ধরো বাটি আছে, সেটা তো অর্ধগোলক। হ্যাঁ সেটা তখন অর্ধগোলক, এবার বাটিটার কিন্তু না অর্ধগোলক না, তখন হবে এই বক্রতল কিন্তু ধরতে হবে। হ্যাঁ। ধরো অর্ধগোলকের তখন কিন্তু মুখটা ফাঁকা, কিন্তু যদি আবার এটা ঘন হতো, মানে পুরোপুরি যদি হঠাৎ একটা সলিড কিছু- হতো, নিডেট কিছু হতো, পূর্ণ একটা বাতি যদি হ্যাঁ, দিত, তখন আবার কিন্তু যদি তল বলতো, তখন তোমাকে 3πr² বাড়তে হতো। তখন সেটা পারতো। মানে ছবিটাকে, আমার কথা হচ্ছে সবসময় ছবিটাকে খেয়াল করা উচিত। ঠিক। ছবিটা খেয়াল করলে পরেই দেখবে পরিমিতির অঙ্ক খুব একটা অসুবিধা হবে না। এবং
আমার মতে যদি ভালো করে প্র্যাকটিস করো 90% নম্বর পাও, অঙ্কে কোনো ব্যাপার না। এবং 90% নম্বর যদি তোমরা না পাও, মাধ্যমিক কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। হ্যাঁ, এবং অঙ্কে 90% আমার মনে হয় অঙ্কে 90% পাওয়াটা কোনো মানে না, ব্যাপার সত্যি ফ্যাক্টরই না, সত্যি কঠিন। যদি মানে ভালো করে কেউ প্র্যাকটিস করে, এই হচ্ছে কথা। একেবারে তাই। ফোনে আমাদের সাথে কে রয়েছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে বলো। আমার প্রশ্নটি হলো গোলক চ্যাপ্টার থেকে একটি ধাতব গোলকের অর্বিটাল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হ্যাঁ বলো। আগের গোলকের অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের নতুন অনুপাত নির্ণয় করি। হ্যাঁ, বলো একটা গোলককে এমনভাবে কেটে নেওয়া হলো। কেটে প্রথম কেটে নেওয়া গোলকটা অংশের প্রথম গোলকটা আয়তন আমি ধরলাম প্রথম গোলকটা ব্যাসার্ধ আমি ধরলাম আর, ঠিক আছে? তাহলে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে? এটা কি বলেছে এমনভাবে কেটে নেওয়া হলো? বলো প্রশ্নটা আরেকবার। প্রশ্নটা বলো আরেকবার। আমি একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। আগে গোলকে কি বক্রতলের ক্ষেত্রফল অর্ধেক হয় নাকি আয়তনের অর্ধেক হয়? বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা আচ্ছা, তাহলে এখানটায় ধরো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ারের 4 পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এবার ওটা হচ্ছে ধরো 2 পাই আর স্কোয়ার, কারণ অর্ধেক হয়েছে বলেছে, অর্ধেক বলেছে, ঠিক নতুন আছে? যেটা তৈরি হয়েছে। নতুন যে গোলকটাকে তৈরি করেছে, ঠিক এবার আছে? বলো। আচ্ছা, এবার কি বলেছে তোমার বলো, ধরো নতুন গোলকটার যদি 2 পাই আর স্কোয়ার হয়, এটার ব্যাসার্ধকে আমি ধরলাম R1, ঠিক আছে? তাহলে দেখো 4 পাই R1 স্কোয়ার ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার, তাই তো? সুতরাং R1 স্কোয়ার ইকুয়াল টু 2 পাই আর পাই স্কয়ার বাই দিয়ে পাই বাই দিয়ে কেটে দাও, তাহলে তার মানে 2 2 আর স্কোয়ার বাই 4, বাই 4। হ্যাঁ, তার মানে হচ্ছে আর স্কোয়ার বাই 2, আর স্কয়ার বাই তার মানে R1 ইকুয়ালস টু হচ্ছে R বাই 2, ঠিক আছে? হ্যাঁ সরি, স্যার R বাই √2 হবে, সরি R বাই √2 হবে, এটা 2 হবে, ওটা 2 হবে, আর বাই √2। R বাই √2 হবে, ঠিক আছে? এবার দেখো প্রথম গোলকটার আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউব। পার আই কিউ। হ্যাঁ, আর দ্বিতীয় গোলকটার আয়তন কত হলো দেখো? 4/3 পাই ইন্টু R বাই √2 তার হোল কিউব। আসছে না? এক সেকেন্ড, হ্যাঁ এটা R বাই √2 তার হোল কিউব। এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। এটার হোল কিউব। এবার এখান থেকে তোমরা বার করে তার মানে এখান থেকে তোমরা মাইনাস করলে পরে এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে খুব ইজি বেরিয়ে যাবে। এবার ঠিক তুমি আছে? যখন পাবে এই তখন দুটো গোলকের অনুপাতটা বার আয়তনকে করতে মাইনাস পারবে। করো, মাইনাস করে দেখো বেরিয়ে যাবে। নিশ্চয়ই একটা তুমি হচ্ছে তোমার- 2√2 - 1 1 এরকম একটা টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখান থেকে তো পেয়ে গেছো, মান যখন পেয়ে গেছো তখন অনুপাতটা নিশ্চয়ই বার করতে অনুপাতটা পারবে। বার করতে হবে। আজকে তো সময় যেহেতু আমাদের হাতে শেষ, আমাদেরকে এখানে অনুষ্ঠান শেষ করতে হবে। তোমরা আরও একবার আমি বলবো, ইউটিউবে গিয়ে যদি তোমরা সার্চ করো এই এপিসোডটা দেখতে পাবে। স্যার তোমাদেরকে পরিমিতি আজকে পড়িয়েছেন। আবার এডুকেশন অনলাইন পরের পর্বে নতুন কোনো শিক্ষককে নিয়ে হাজির হয়ে যাবে তোমাদের জন্য নতুন করে সাবজেক্টে আলোচনা। ঠিক আছে, অনেক আমি ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। নমস্কার। তোমাদের কিছু যদি আমি উপকার করে থাকি তাহলে আমি